হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজ আমরা সেকেন্ড ক্লাস জিকে এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস শুরু করেছি, যেখানে আমরা আজও আগের দিনের মতো তিনটি শিফট নিয়ে আলোচনা করব। যেখানে আমরা টোটাল 60 অর্থাৎ 60 কোশ্চেন আমরা আলোচনা করব। যেখান যেটা আমাদের হচ্ছে 2024-এর যে তোমাদের 28টি শিফটে হয়েছিল পরীক্ষা, সেই 28টি শিফটের অল জিকে আমি করিয়ে দেব। আমি টার্গেট নিয়েছি টপ 10 ক্লাসের, অর্থাৎ 10টি ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পুরো 2024-এ পিওয়াইকিউ করিয়ে দেব, যেখান থেকে তোমাদের 2025-এ এসএসসি জিডিতে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, এবং তোমরা টাইপগুলোও বুঝতে পারবে যে কে কোন প্রশ্নগুলো বা কোন খান থেকে আসছে। ঠিক আছে, দেখো তো এই শিফটের প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে। আমরা সকলেই জানি সেটা হয়ে যাবে 51A, যেটা আমরা এর আগের শিফটেও এই প্রশ্নটা আমাদের করতে হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ এসএসসি তাহলে রিপিট করে কোশ্চেনকে, তাহলে এগুলো তাই আমাদেরকে করতে হবে। তাই ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা রয়েছে। দেখো এরপরে দেখো কি বলেছে, যে ফৌজিদারি কার্যবিধি প্রতিস্থাপনের লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস 2023 চালু চালু কে করেছিলেন? সেটা হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ। ঠিক আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অমিত শাহ অমিত শাহ করেছিলেন। ওকে, চালু করেছিলেন। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন? রাজ্যসভার সদস্য বলতে আমাদের কতজন? আমাদের 238 জন। আমাদের এটাকে মনে রাখতে হবে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কত হয়ে যাবে? 238 জন। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতীয় সবুজ বিপ্লব সম্পর্কে কোনটি সঠিক? তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন কি রকম ভাবে রিপিট হচ্ছে। দেখো তাহলে এটা কি হবে, তাহলে সবুজ বিপ্লবের সময় পরস্পরমগত কৃষি থেকে এক ফসলি চাষে স্থানান্তর হওয়ার ফলে ক্ষুদ্র কৃষকদের উপরে নেতিবাচক প্রভাব পড়েছিল। সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ। ঠিক আছে, অতিরিক্ত পুঁজিকরণ। তাহলে অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর আমাদের দুটোই সঠিক হবে, দুটোই আমাদের কারেক্ট হবে। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে, যে ভারতের নিচের কোন রাজ্যে আমাদের নংক্রেম উৎসব পালিত হয়? নংক্রেম উৎসব পালিত হয়ে থাকে মেঘালয় রাজ্যে। আমাদের উত্তর হয়ে যাবে এটা মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে কি হয়ে থাকে? নংক্রম উৎসব পালিত হয়। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, 2011 সালের মহিলাদের সাক্ষরতার হার ছিল 59.3, যেখানে প্রাপ্তবয়স্ক 15+ ছিল, এবং পুরুষদের সাক্ষরতার হার সেখানে কত ছিল? সেখানে পুরুষদের আমরা সকলেই জানি 78.8। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 78.8। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতীয় নৃত্য প্রদর্শন এবং বা গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ড্যাশ দেওয়া হয়ে থাকে। স্বীকৃতিস্বরূপ মনোরমা ঠক্কর পুরস্কার। কি দেওয়া হয়ে থাকে? মনোরমা ঠক্কর পুরস্কার। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত ব্যক্তিদের তাদের সঙ্গে সম্পর্কিত বাদ্যযন্ত্রের সাথে আমাদেরকে মেলাতে হবে। দেখো 1 নম্বরে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা বলা হয়েছে, দেখো বলেছে যে আমাদেরকে এস বালাচন্দ্র, বি আছে অনুষ্কা শঙ্কর, সি রয়েছে কিষান মহারাজ।
আমরা এই নামটা সকলেই শুনেছি যে কিষান মহারাজ। কিষান মহারাজ, তাহলে আমরা জানি যে কিষান মহারাজ তবলার সঙ্গে সম্পর্কিত, তবলার সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে আমরা দেখব যে এক এক সি হবে, এক সি কোথায় দেওয়া আছে, সেটা 3 নম্বরে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে, তাহলে এস বালাচন্দ্র বীণার সঙ্গে সম্পর্কিত এবং অনুষ্কা শঙ্কর হয়ে যাবে আমাদের সেতারের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। দেখো, এস বালাচন্দ্র, বালাচন্দ্র কি বললাম, বালাচন্দ্র হচ্ছে গিয়ে বীণা। ওকে, তাহলে কিষান মহারাজ, কিষান মহারাজ কি হবে, কিষান মহারাজ, কিষান মহারাজ, কিষান মহারাজ হয়ে যাবে আমাদের কি তবলা, তবলা সঠিক উত্তর হয়ে যাবে, তবলা, তবলা হয়ে যাবে। ওকে, দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন, যে বলেছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের একজন প্রতিষ্ঠাতা। ওকে, মৌর্য সাম্রাজ্যের একজন প্রতিষ্ঠাতা। তাহলে এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এরপর 10 দেখো, বলেছে সময়ের মৌলিক একক কি। সময়ের মৌলিক একক হচ্ছে গিয়ে সেকেন্ড। সময়ের মৌলিক একক কি হবে, সময়ের মৌলিক একক সেকেন্ড হয়ে যাবে। সময়ের মৌলিক একক কি হবে, সময়ের মৌলিক একক সেকেন্ড। 2023 নভেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল, পাঞ্জাব এবং বারোদা। পাঞ্জাব এবং বারোদা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, 12 নম্বর দেখো, টিপু সুলতান ড্যাশ সালে মহীশূরের শাসক হন। 1782। 1782তে তিনি মহীশূরের শাসক হয়েছিলেন টিপু সুলতান। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 13 নম্বর প্রশ্ন কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দিয়েছে। তাহলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নের বিবৃতিটি সঠিক। হ্যাঁ, দেখো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তিম পর্যায়ে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। একদম ঠিক আছে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কয়েকটা মূল সূচকের জন্য নিরীক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এটাও ঠিক। তাহলে এ এবং বি উভয়ই এখানে কারেক্ট হবে। ওকে, দেখো, তাহলে সম্প্রতি 2023 সালে জুন মাসে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। ডেপুটি গভর্নর হিসেবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, স্বামীনাথন জানকী রমন। ওকে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, যে কোনো টেনিস খেলায়, যে কোনো খেলা 0-0 শুরু হয় এবং টেনিসের 0 পয়েন্টকে ড্যাশ বলে। 0 পয়েন্টকে আমরা কি বলে থাকি, লাভ বলে থাকি। ওকে, লাভ বলে থাকি, সকলেই মনে রাখবে। দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবাসন প্রকল্প আবুয়া আবাস যোজনা অনুমোদন করেছে। 2023 সালে, তাহলে কোথায়, ঝাড়খণ্ডে। এটা হয়ে যাবে ঝাড়খণ্ড, সঠিক অ্যান্সার। ঝাড়খণ্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। দেখো, এটা সকলেই জানো তোমরা যে কুচিপুড়ি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে আমাদের কি হয়ে যাবে, কুচিপুড়ি, কুচিপুড়ি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। এই তোমাদের যে নৃত্য শৈলী, এছাড়াও তোমাদের যে সমস্ত স্ট্যাটিক জিকে এসে থাকে, সেই স্ট্যাটিক জিকে থেকে ক্লাস নেওয়ার কথা পরিকল্পনা চলছে। তো সেই ক্লাসগুলো তোমাদের খুব খুব উপকারে আসবে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্লাব আই লিগ 2023-24 খেলছে। আই লিগ
পাঞ্জাব এফসি না মোহনবাগান স্পোর্টিং ক্লাব? তাহলে শুধুমাত্র আমাদের সঠিক হবে মোহনবাগান স্পোর্টিং ক্লাব। ওকে, 19 নম্বর প্রশ্ন দেখো, অর্থ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতগুলি পড়ুন। অর্থ সম্পর্কে নিম্নলিখিত বিবৃত কি লেখা আছে? অর্থ হিসেবের সুবিধাজনক একক হিসেবে কাজ করে। ঠিক। এবং কি বলেছে দেখো, বলেছে যে সমস্ত পণ্য এবং পরিষেবার মান আর্থিক একককে প্রকাশ করা যেতে পারে, এটাও ঠিক। তাহলে আমাদের এ এবং বি উভয়ই আমাদের সঠিক হয়ে যাবে, উভয়ই আমাদের সঠিক হয়ে যাবে। এনসার তাহলে কি হয়ে যাবে? এখানে 2 নম্বর ঠিক হয়ে যাবে। এরপরে দেখো এই শিফটের শেষ প্রশ্ন, মন্দা এবং আর্থিক পতনের সময় যে বেকারত্ব দেখা দেয় তাকে আমরা কি বলি? মন্দা এবং আর্থিক পতনের সময় যে বেকারত্ব দেখা দেয় তাকে আমরা বলে থাকি চন্দ্রীয় বেকারত্ব। চন্দ্রীয় বেকারত্ব। ওকে, দেখো এর পরের শিফটে যেটা আমরা শুরু করব সেটা আমরা খুঁজে নিই পরের শিফটে। দেখো তোমাদের এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কিছু না কিছু তোমরা কমন পাবেই, আর তোমরা এখান থেকে বুঝতে পারবে যে পরবর্তীতে তোমাদের কিরকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এই আইডিয়াটুকু পাবে। আর যেটা হচ্ছে গিয়ে তোমাদের স্ট্যাটিক জিকে, জিকের জন্য যেহেতু স্ট্যাটিক জিকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই স্ট্যাটিক জিকে আমি 15টা মতো ক্লাস নেব যেখানে তোমাদের পুরো স্ট্যাটিক জিকে কমপ্লিট করিয়ে দেব, এবং সেগুলোই তোমাদের পরীক্ষায় এবং 100% আসবে, এইটা আমি তোমাদেরকে আশা দিতে পারি। কারণ ওই নোটগুলো হচ্ছে গিয়ে তোমরা জানো সকলেই নবীন স্যার, তো নবীন স্যারের নোটগুলোকে আমি বাংলা ট্রান্সলেট করে তোমাদেরকে সবকিছু প্রোভাইড করে দেবো, যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করে আসতে পারো। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো সেই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য যথেষ্ট যথেষ্ট উপকারে আসবে এইগুলো। ওকে, যথেষ্ট উপকারে আসবে। তাহলে তোমরা এই পুরো চ্যানেলটিকে তোমরা পুরো বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেই, এবং কমেন্ট করে জানিও যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, নিজের মতামত। দেখো সেকেন্ড আমরা পরের শিফটের পেয়ে গেছি। পরের শিফটের প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? একটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা সকলেই জানি 1930 সালে কি করেছিলেন? মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন, যেখানে আমাদের 100 অর্থাৎ 1930 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2023 সালে জাতীয় গেমসে নিচের কোন কোন ইভেন্টটি খেলা হয়েছিল? নিচের কোন ইভেন্টটি খেলা হয়েছিল? সেপাক তাকরাও, সেপাক তাকরাও না মল্লখাম্বা? ঠিক আছে, দুটোই খেলা হয়েছিল, সেকাপ তাকরাও আর মল্লখাম্বা দুটোই তাহলে আমাদের সঠিক হয়ে যাবে। এরপরে দেখো কি বলেছে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের আগে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এর আগে কি নাম ছিল? প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। তাহলে এর আগে নাম ছিল কি? প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নাম ছিল এর। ওকে, দেখো 3 নম্বর হলো। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর হচ্ছে গিয়ে ভারত কয়টি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? ভারত 7টি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে থাকে। দেখো মহিলাদের জন্য হেম্পার থলে ড্যাশটি ইভেন্ট অন্তর্ভুক্ত, কয়টি? আমাদের 7টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, অর্থ যোগানের নিম্নলিখিত পরিমাপের জন্য কোনটি সবচেয়ে তরল? সবচেয়ে তরল হচ্ছে কি M1, এটা আমরা আগের শিফটেও পেয়েছি। ওকে, তো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো দেখো অর্থ মন্ত্রকের যে অধীনস্থ বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগের মীমাংসায়িত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ যে বিশ্বাস 2 অর্থাৎ এই প্রকল্পটি চালু হয়েছিল, সেটা হয়ে যাবে আমাদের ব্যয় বিভাগ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না? ব্যয় বিভাগ। ব্যয় বিভাগ। ব্যয় বিভাগ
সঠিক উত্তর ব্যয় বিভাগ হয়ে যাবে। ওকে, বলেছে হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি অনুমোদন পেয়েছে এবং 2023 সালে 9 নভেম্বর পর্যন্ত 10টি বাড়ি নির্মাণ হয়েছে 14,906টি। 14,906টি, এটা হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঠিক অ্যান্সার। তো ওস্তাদ আসমাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ আসমাদ আলী খান যেটা হয়ে যাবে রুদ্রবীণা। রুদ্রবীণা বাজাতেন তিনি, রুদ্রবীণা তিনি বাজাতেন। ওকে, এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংকেত H2? সকলেই জানো, এটা উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন, কেমন? এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, যে কোন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসায় 2023-24-এ হোয়াইট হাউস ফেলোস এর নির্বাচিত 15 জন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন? কমল মেঘরাজানি। কমল মেঘরাজানি, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন ছিল ড্যাশের প্রধান উদ্দেশ্য? পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। 5 ইয়ার প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং এর ছিল প্রধান উদ্দেশ্য। ভারতের নিম্নের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? আমাদের যেটা ব্যর্থ হয়েছিল সেটা হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয়টা কি হয়েছিল? আমাদের ব্যর্থ হয়েছিল। তাহলে অপশন নম্বর 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের ড্যাশ রাজ্যে কুচিপুড়ি নামে একটা গ্রামে কুচিপুড়ির উৎসব পালিত হয়েছিল? কুচিপুড়ি আসলেই আমরা করে দেব অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। ওকে, এর আগে শিফটে এরকম একটা প্রশ্ন দেখেছিলাম। দেখো রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? বলেছে রাজ্যপাল লাভজনক অন্য যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন। রাজ্যপাল কোনো প্রকার ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবস্থা করার অধিকারী হবেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা ঠিক সেটা হয়ে যাবে 2 নম্বরটা আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, 16 নম্বর দেখো গণগৌর উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? গণগৌর উৎসব যেখানে পালিত হয় সেটার নাম হয়ে যাবে রাজস্থান। রাজস্থান হয়ে যাবে গণগৌর উৎসবের পালিত জায়গা। তো এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 ভারতের সেই সমস্ত গ্রামীণ পরিবারের জন্য ড্যাশ দিনের নিশ্চিত মজুরি সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় যারা অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক। সেটা হয়ে যাবে আমাদের কি 100 দিনের। ঠিক আছে, এটাও আমরা সকলেই জানি। 18 দেখো P.R. শ্রীজেশ হলেন একজন হকি খেলোয়াড়। তাহলে এটা মনে রাখবে যে P.R. শ্রীজেশ একজন কে? হকি খেলোয়াড়। ওকে, এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম এটা সকলেই জানি আমরা যে এটা কালিদাসের লেখা। কালিদাস, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং এই শিফটের এটা লাস্ট প্রশ্ন যে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংঘ এবং তার রাজ ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সেটা হয়ে যাবে আমাদের ভাগ 1। ভাগ 1 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অলরেডি আমরা 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম এবং এরপরেও আমরা আরো 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, দিয়ে আমাদের ক্লাসকে আজকে শেষ করব। দেখো, তো পরের শিফটের আমরা জিকে পার্টে চলে যাব। পরের শিফটের আমরা জিকে পার্ট খুঁজে আমরা সেখানে চলে যাব। তো এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করে এবং কমেন্টে আমাকে জানাবে আরো তোমরা ক্লাস কিরকম চাও।
এবং 2023-এরও এভাবে করিয়ে দেব কিনা, তোমরা সব কিছু আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি তোমাদেরকে পুরো করিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী শিফটটা এখন কোথায়? পরবর্তী শিফটটা এই তো চলে এসছে। আমাদের পরবর্তী শিফট দেখি কোথায় আছে। এগুলো পুরো অফিসিয়ালি অ্যান্সার থেকে আমি তোমাদেরকে করাচ্ছি। দেখো, জিকে পার্ট কোথায়? এই তো, না এটা নয়, এইটা নয়, এই শুরু হচ্ছে রিজনিং। আমাদের চলছে রিজনিং এর পর, হ্যাঁ পেয়েছি। দেখো, সুলতান অফ জাহর কাব 2023 কোন দেশ আয়োজন করেছিল? কি হয়ে যাবে? আমাদের মালয়েশিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। মালয়েশিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের। ওকে, এরপরে দেখো, যে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে অভিলেখ আদালত হিসেবে উল্লেখ করা হয়? অভিলেখ অনুচ্ছেদ আমাদের আর্টিকেল আর্টিকেল 129-এ এটা করা হয়েছিল। এরপরে দেখো, দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধ কত সালে সংঘটিত হয়? দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধ হচ্ছে 1852-তে। 1852-তে দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধ সংঘটিত হয়েছিল, 1852-তে। এরপর দেখো, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে কোন বছর থেকে ভারতের চরম দারিদ্র্য দ্রুত গতিতে হ্রাস পেতে থাকে? সেটা হয়ে যাবে 1991-তে। 1991-তে। এরপরে দেখো, কোন ভারতীয় নৃত্যশিল্পী স্ট্রিং পুতুল নাচের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? অনুপমা ঘোষের নেতৃত্বে। ঠিক আছে? এরপরে দেখো, যে ভারতীয় ক্রীড়াবিদ শেফালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শেফালি বর্মা ছিলেন ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমরা জানলাম যে শেফালি বর্মা কি ছিলেন? ক্রিকেটের সঙ্গে যুক্ত। ক্রিকেট। ওকে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা প্রায় 1.5% কৃষির উপর নির্ভর ছিল? 75% কৃষির উপর নির্ভরযোগ্য ছিল। 8 হয়ে যাবে, দেখো, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ছিল কত? 8%। কত হয়ে যাবে? 8%। এরপরে দেখো, বাদ্যযন্ত্র তবলা বাজানোর জন্য বিখ্যাত কে ছিলেন? আল্লাহ রাখা। তবলা বাজানোর জন্য বিখ্যাত ছিলেন আল্লাহ রাখা। ওকে, 10 নম্বর প্রশ্ন যেটা হয়ে যাবে, যে রান উৎসব প্রাকৃতিক সৌন্দর্য এবং তার কচ্ছ এর আশ্চর্য অঞ্চলের জন্য বিখ্যাত ছিল। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো, তরল প্রবাহিত হয় আকৃতি পরিবর্তন করে এবং তারা অনমনীয় নয়, তাই তাদের আমরা কি বলে থাকি? ফ্লুইড। পয়লয় হস্যই ড, ফ্লুইড হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো 12 নম্বর প্রশ্ন, দেখো, যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল 2023 সম্পর্কে যে বিবৃতিটি সঠিক তা লেখো। বিলটি ভারতের মধ্যে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে এই ধরনের ডাটা অনলাইনে বা অফলাইনে সংগ্রহ করা বা ডিজিটালাইজড করা হয়। যদি এটি ভারতের পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হয়, তাহলে এটি ভারতের বাইরে এই ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে এখানে আমাদের এ এবং বি উভয়ই সঠিক হবে, উভয়ই সঠিক হয়ে যাবে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, যেটা 2010 সালে কমনওয়েলথ গেমস ভারতের ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? কোথায়? নিউ দিল্লিতে, অর্থাৎ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 2010-এ। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কেমন? ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন? ডি.ওয়াই চন্দ্রচূড়। কে শপথ নিয়েছেন? ডি.ওয়াই চন্দ্রচূড়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি.ওয়াই চন্দ্রচূড়। ওকে,
এরপরে দেখো, সরকারের ব্যয়ের শ্রেণীবিভাগের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি করা ছাড়া অন্য উদ্দেশ্যে করা ব্যয়। আর মূলধন ব্যয়ের ফলে ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয়, আর্থিক দায় হ্রাস পায় থেকে। ঠিক আছে, তাহলে 1 এবং 2 দুটোই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, 2023-24 সালে বাজেটে ভারত সরকার কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছেন? 7টি। কতগুলি অগ্রাধিকার? সেটা হয়ে যাবে 7টি। 7টি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে যে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? এর আগে আমরা জেনেছিলাম মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। এখানে আমরা জানবো বৃহদত্ত। বৃহদত্ত ছিলেন শেষ শাসক মৌর্য সাম্রাজ্যের। সঠিক অ্যান্সার। কেমন? এরপরে দেখো 18তে আমরা যেটা জানবো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? মেঘালয়। মেঘালয়ের জনসংখ্যা সর্বাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মেঘালয়ের জনসংখ্যা সর্বাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 19 হচ্ছে গিয়ে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন নৃত্যটি কর্ণাটকের কুরুবা পুরুষরা প্রদর্শন করে থাকেন? সেটা হয়ে যাবে ডুল্লু ডুল্লু কুনিথা। ডুল্লু কুনিথা। সঠিক হয়ে যাবে অপশন নম্বর 4। এরপরে যেটা 20 এবং সর্বশেষ প্রশ্ন, সেটা হয়ে যাবে ড্যাশের ধারণাটি পূর্ববর্তী ইউএসএসআর এর সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। সেটা হয়ে যাবে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য সব থেকে রাইট উত্তর যেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে মৌলিক কর্তব্য। তাহলে এর পরের ক্লাসে আমরা আবার 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে?